একজন সাবেক প্রধানমন্ত্রী যখন কোণঠাসা হয়ে পড়েন তখন কি হয়? তিনি আবার লড়াইয়ে ফিরে আসেন। আর শেখ হাসিনা ঠিক এটাই করেছেন তার সাম্প্রতিক একটা বেশ জ্বালাময়ী ভাষণে। চলুন আজ আমরা সেই ভাষণের মূল যুক্তিগুলো একটু ব্যবচ্ছেদ করে দেখি আর বোঝার চেষ্টা করি এটা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আসলে কি বলছে। তো ভাষণটা শুরুই হচ্ছে একটা বেশ শক্তিশালী প্রশ্ন দিয়ে, কেন এই প্রতিহিংসার রায়? এই একটা লাইনেই উনি পুরো আইনি প্রক্রিয়াটাকে ন্যায় বিচারের বদলে একটা ব্যক্তিগত প্রতিশোধ হিসাবে দেখিয়ে দিলেন। আচ্ছা, কি হয়েছিল আসলে যার জন্য এই ভাষণের জন্ম? তো সবার আগে চলুন প্রেক্ষাপটটা একটু বুঝে নেওয়া যাক। ঘটনাটা হলো ঢাকার কাছে একটা পরিকল্পিত শহরে এক খণ্ড জমি নিয়ে আদালতের একটা রায়কে কেন্দ্র করে। মামলাটা ঢাকার কাছে পরিকল্পিত শহর মানে পূর্বাচলের 10 কাঠা জমির একটা প্লট নিয়ে। শেখ হাসিনা আর তার সন্তানদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে তারা নাকি অবৈধভাবে এই জমিটা নিয়েছেন। তো রায়ে তার সন্তানদের 7 আর 5 বছরের জেল দেওয়া হয়। আর এর ফলে বিভিন্ন মামলায় শেখ হাসিনার নিজের মোট সাজার পরিমাণ গিয়ে দাঁড়ায় 26 বছরে। দেখুন, এটা কিন্তু বেশ একটা চতুর কৌশল। রায়টাকে একটা আন্তর্জাতিক অপমান হিসাবে দেখিয়ে উনি আসলে আন্তর্জাতিক কমিউনিটি সাপোর্ট পেতে চাইছেন, আর এর মাধ্যমে বর্তমান সরকারের উপর একটা চাপও তৈরি করতে চাইছেন। এখন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো উনি কিভাবে এই অভিযোগের মোড়টা অন্যদিকে ঘুরিয়ে দেন। ব্যাপারটা হলো উনি কিন্তু আইনি প্যাচে যাননি, বরং পুরো বিষয়টাকে একটা নৈতিক জায়গা থেকে তুলে ধরেছেন। মানে এই সামান্য জমি কেনার সাথে তার পরিবারের বিশাল জনহিতকর কাজের একটা তুলনা টেনেছেন। উনি জমি কেনাটাকে একটা ব্যক্তিগত আক্ষেপ মানে একটা মুহূর্তের দুর্বলতা হিসেবে দেখাচ্ছেন। ভাবুন একবার, উনি বলছেন আমরা আমাদের বাড়ি দিয়ে দিয়েছি, আমাদের টাকা দিয়ে দিয়েছি, কেন আমি এই 10 কাঠা প্লটের ভুল করতে গেলাম? এটা কিন্তু আবেগের কাছে একটা খুব শক্তিশালী আবেদন। এর মাধ্যমে উনি বোঝাতে চাইছেন যে তার পরিবারের বিশাল দানের কাছে এই জমি কেনাটা কিছুই না, খুবই তুচ্ছ একটা ব্যাপার। যেমন ধরুন, উনি ওনার পরিবারের ট্রাস্ট থেকে দেয়া 5 কোটি টাকার একটা নির্দিষ্ট ডোনেশনের কথা সামনে আনেন, যেটা ভূমিহীনদের জন্য জমি কেনার উদ্দেশ্যে দেওয়া হয়েছিল। বাংলাদেশে এটা কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট, আর এর মাধ্যমে উনি তার পরিবারকে বেশ উদার আর সহানুভূতিশীল হিসেবে দেখানোর একটা স্পষ্ট চেষ্টা করেছেন। এরপর উনি কোভিড মহামারীর সময় একই পরিমাণ মানে আরও 5 কোটি টাকা অনুদানের কথা বলেন। সব মিলিয়ে বলছে জনকল্যাণে মোট 10 কোটি টাকা দেওয়া হয়েছে। কিন্তু ব্যাপারটা এখানেই থেমে থাকে না, মানে শুধু আত্মরক্ষা নয়, খুব তাড়াতাড়ি ভাষণটা একটা সরাসরি আর বেশ অ্যাগ্রেসিভ পাল্টা আক্রমণের দিকে মোড় নেয়। আর তার লক্ষ্যকে রাজনৈতিক প্রতিপক্ষ নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস। উনি নিজেই প্রশ্নটা করেন আর নিজেই উত্তর দেন। উনি অভিযোগ করেন যে দেশের সাম্প্রতিক সহিংসতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটা নাকি ইউনূসের দ্বারা পরিচালিত একটা সুচিন্তিত নকশার অংশ। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা অভিযোগ, তাই না? এর মাধ্যমে উনি তার প্রতিদ্বন্দ্বীকে খাটো করতে চাইছেন আর তাকে একটা বিপজ্জনক শক্তি হিসেবে দেখাতে চাইছেন। ভাষণে খুবই কড়া ভাষা ব্যবহার করা হয়েছে। ইউনূসকে সুদখোর, খুনি, এমনকি সন্ত্রাসী পর্যন্ত বলা হয়েছে। এগুলো কিন্তু সাধারণ কোনো রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে বলা কথা নয়। এগুলো এমন একজনের কথা যিনি তার প্রতিদ্বন্দ্বীর সম্মান পুরোপুরি মাটিতে মিশিয়ে দিতে চান। তার মানে ওনার মূল পয়েন্টটা হলো এক ধরনের হিপোক্রেসি বা ভণ্ডামি। উনি তার পরিবারের মোট মাত্র 60 কাঠা জমির সাথে ইউনূসের মালিকানায় থাকা বিশাল অঘোষিত সম্পত্তির তুলনা করেন। উনি দাবি করেন যে শুধু পূর্বাচলে ইউনূসের 880 কাঠার বেশি জমি আছে। এটা আসলে ইউনূসের বিশ্বাসযোগ্যতার উপর একটা সরাসরি অ্যাটাক, আর তাকে একজন লোভী ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তি হিসেবে দেখানোর জন্যই করা। এরপর উনি ওনার আর্গুমেন্টটাকে আরও বড় একটা ক্যানভাসে নিয়ে যান। এই সাম্প্রতিক রায়টাকে উনি তার আর তার পরিবারের বিরুদ্ধে চলা বহু বছরের নিপীড়নের একটা অংশ হিসেবে দেখান। আর ঠিক এই জায়গাতেই উনি খুব ব্রিলিয়েন্টলি একটা ন্যারেটিভ তৈরি করেন। উনি বোঝাতে চান আজকের এই আইনি সমস্যাগুলো হঠাৎ করে হয়নি, এগুলো আসলে কয়েক দশক আগে তার বাবার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে শুরু হওয়া একটা রাজনৈতিক প্রতিশোধেরই অংশ। এটা প্রজন্মের পর প্রজন্ম ধরে নির্যাতিত একটা পরিবারের গল্প, যা তার সমর্থকদের একজোট করার জন্য বলা।
যাতে তারাও অনুভব করে যে তারাও একটা বড় সংগ্রামের অংশ। এই শক্তিশালী লাইনটা শুনুন, এটা তার বাবার হত্যাকাণ্ডকে সরাসরি তার সন্তানদের বর্তমান আইনি চ্যালেঞ্জের সাথে জুড়ে দেয়। বঙ্গবন্ধুর 2 মেয়েকে মারতে পারিনি, এখন তাদের 2জনের সন্তানদেরকে শেষ করো, মানে বুঝতেই পারছেন কতটা শিউরে ওঠার মতো একটা কথা। এর মাধ্যমে উনি বর্তমান পরিস্থিতিটাকে অস্তিত্ব টিকিয়ে রাখার একটা জেনারেশনাল স্ট্রাগল হিসেবে ফ্রেম করছেন। সবশেষে ভাষণটা কিন্তু কোনো হেরে যাওয়ার সুরে শেষ হয় না, বরং তার অনুসারীদের জন্য একটা প্রত্যয়ী প্রতিরোধের আহ্বান জানিয়ে শেষ হয়। উনি খুব পরিষ্কার নির্দেশনা দেন, তার সমর্থকদের বলেন রক্ষণাত্মক অবস্থান থেকে বেরিয়ে এসে এখনকার সরকারের বিরুদ্ধে অ্যাক্টিভ প্রতিরোধ গড়ে তুলতে। শক্তিশালী হন, উনি বলেন, ঐক্যবদ্ধ থাকুন, প্রতিরোধ করুন। এটা আক্ষরিক অর্থেই একটা যুদ্ধের ডাক, আর এটা পরিষ্কার বুঝিয়ে দেয় যে উনি সহজে পিছু হটবেন না। এই কথাটা তার ফাইনাল মেসেজটাকে একদম পরিষ্কার করে দেয়। ব্যক্তিগতভাবে যাই হোক না কেন, উনি তার রাজনৈতিক সংগ্রাম চালিয়েই যাবেন, এটাই তার প্রতিজ্ঞা। জন্মেছি একবার, মরব একবার, কিন্তু তার আগে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করেই তারপর যাব। এটা খুবই প্রত্যয়ী একটা বার্তা, যা জানিয়ে দেয় যে উনি হাল ছাড়ার পাত্র নন। ব্যক্তিগত ক্ষোভ, ঐতিহাসিক নিপীড়ন আর ভবিষ্যতের প্রতিরোধের ডাক, এই সব কিছুকে একসাথে মিশিয়ে শেখ হাসিনার ভাষণটা তার সমর্থকদের জন্য একটা খুব শক্তিশালী আর দীর্ঘস্থায়ী ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করে। এটা আসলে পলিটিক্যাল স্পিচের একটা দারুণ উদাহরণ। এটা আমাদের ভাবতে বাধ্য করে যে সংঘাতের মুহূর্তে ব্যক্তিগত আর রাজনৈতিক ইতিহাসের মিশ্রণ কতটা পাওয়ারফুল হতে পারে। একজন নেতার ব্যক্তিগত গল্প কিভাবে তার রাজনৈতিক বয়ানকে রূপ দেয়, আর এটা ক্ষমতা ও প্রতিরোধের ধরন সম্পর্কেই বা আমাদের কি বলে।